আজকে মনে হয় একটু সরাসরি বলি, হ্যাঁ? একটু কিছু কষ্টের কথা। আপনাদের মামুনুল হক সাহেব যখন বক্তব্য দেন, উনার আশপাশের লোকজন স্টেজ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায়। হ্যাঁ? যেই ধমক উনি দেন। জেলখানায় ছিলেন, জেলখানায় কেন গিয়েছিলেন সেটাও আমরা জানি। আপনি সারা দেশে মোদি বিরোধী আন্দোলনের লোকজনকে আপনি রাস্তায় নামায় দিলেন। এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি ইয়েতে গেলেন, রিসোর্টে গেলেন। তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল, আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি আরেকটু ইলিয়াস ভাই আরেকটু মানে নমনীয় হবো, শালীনতার সাথে আরেকটু নমনীয় হবো। বলেন, ঠিক আছে, মানে কথা যেগুলো আমরা থামাবো না আপনাকে, কিন্তু আচ্ছা আরেকটু নমনীয় হয়ে বলি। মানে উনি যে এই ইয়েতে গিয়েছিলেন, মানে রিসোর্টে স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন, একান্তে সময় কাটাতে গিয়েছিলেন। তো এই যে উনি ওই সময় গিয়ে তারপরে ধরা টরা খেলেন, তারপরে জেলখানায় যাওয়ার পরে যেই মানুষগুলো, কেন বললাম জানেন কথাগুলো কেন বলছি, কারণ ওই জেলখানার মানুষগুলোর পরিবারের সাথে নানানভাবে আমি কিন্তু সম্পৃক্ত। যারা ওনাকে নিজের, আপনি আপনি নিজে জেলে ছিলেন, আপনি জানেন সেখানে পানির স্বল্পতা, গোসল করার, উজু করার জন্য পানি পাওয়া যায় না। অনেকের গোসলের পানি, 2-3 জনের পানি ওনাকে দিয়ে দিয়েছেন। বাড়ির থেকে একটু খাবার গিয়েছে, সেই খাবার হুজুরকে দিয়েছেন। এই মামুনুল হক বের হয়ে কারোর কথা মনে রাখে নাই। যদি মনে রাখতো, আপনাদের আলেমরা যদি, আপনারা যারা জেল থেকে বের হয়ে এখন বাইরে আছেন, হেলিকপ্টারে চড়ে চড়ে বিভিন্ন জায়গায় মানুষকে বুঝাইতে যান, আপনারা যদি মনে রাখতেন আজকে এই লোকগুলোর জেলখানায় থাকতে হইতো না। আমরা যদি বলেন 99% এই দেশের আলেমরা তাদের অতীত ভুলে গিয়েছে। এখন সবাই আছে কে কোন দলের সাথে মিশবে, কোন দল থেকে কয়টা আসন নিবে, এটা নিয়ে নানান ধরনের ব্যস্ততার ভিতরে আছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে, আম ছালা আবারও সবাই হারাবেন। এই দেশে জুমার খুতবা দিতে পারেন নাই, একটু মনে রাখেন। তো আপনি আমাকে সংযত হতে বলেছেন, আমি যথেষ্ট সংযত হয়েই ছিলাম এতদিন। না ভাই, আসলে আমি আপনার কথা তো আমি আটকাইতে পারবো না। হুজুর আপনি কারেক্ট, আপনি যেটা বলেছেন ওইটাই ঠিক আছে, আমি ওইটাই ঠিক। কিন্তু এই যে নুরুল ইসলাম ভাই, জানেন ভাই, আমি যে পরিমাণে তদবির এটার জন্য করেছি, এই তদবির যদি আমি অন্য কিছুর জন্য করতাম, এতদিনে অন্তত 50 কোটি টাকার মালিক থাকতাম। বাস্তব, আমি সাক্ষী। অন্তত 50 কোটি টাকা। আমি যেই রাষ্ট্রের যেই পর্যায়ের মানুষের সাথে কথা বলিয়ে দিয়েছে, আপনাদের বিভিন্ন জনকে, বিভিন্ন জনের জামিনের ব্যাপারে। অনেকের জামিন হইতো না, আমি ইলিয়াস হোসেন সেখানে ইন্টারফেয়ার না করলে জামিন হইতো না, করানো হয়েছে, জামিন হয়েছে। কোনো বলেন, আপনারা জানেন, বলেন কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছি, চেয়েছি? পকেট থেকে দিয়েছি আমি। নুরুল ভাইকে জিজ্ঞেস করেন, আমার পকেট থেকে লক্ষ লক্ষ টাকা দিয়েছি আমি গরিব মানুষ, আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে চেষ্টা করেছে। এগুলি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বলিও নাই, বলার বিষয়ও না। কিন্তু এই দেশের আলেম সমাজের দায়িত্বটা কি? আপনাদের কারণে সেই মানুষগুলো এখনো পর্যন্ত জ্বলে, মানে জেলখানায় আছে। বিশ্বাস করেন, যদি ভুলে যেতে পারতাম, এগুলো নিয়ে যদি খারাপ না লাগতো, আপনারা কেউ যদি এই মানে না করতেন, তাইলে এই এগুলিতে যাইতাম না। খারাপ লাগে, আমার খারাপ লাগে। এখন কি করব? অনেক মানুষ, এই যে আপনারা 3 জন দাড়ি টুপিওয়ালা মানুষ আছেন না, আমি যেখানে বসে আছি, এখানে বসে আপনাদেরকে নিয়ে কথা বলতেও অনেকে না করেন। ভাই, আলেমদেরকে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আয়না খায়া ফেলবে। আরে ভাই, আমি দুনিয়ায় 1 সেকেন্ড বাঁচতে পারবো না আল্লাহ না চাইলে। কত বিপদ আল্লাহ কত বিপদ দিয়েছেন, আল্লাহ সেটা কাটিয়ে দিয়েছেন। তো এগুলি নিয়ে কেয়ারও করি না। কিন্তু কথা হলো যে আপনি আলেম, আপনার আরেকজন আলেম সহকর্মীকে, আপনি সহযোদ্ধাকে আপনি জেলখানায় রেখে আসলেন। আপনার ইচ্ছা করেন ওই মানুষটা জেল থেকে বের হোক। যদি সত্যি হয়, আমি যে কোনো জঙ্গিবাদের বিরুদ্ধে, কেউ যদি আসলে জঙ্গি হয়ে থাকে তারা বিচার করেন। এই যে নুরুল ইসলাম ভাই কথাগুলো বললো, ভাই নতি হারিয়ে গিয়েছে সেই জন্য সে জেলে। এই যে ফেনীর ঘটনা, এখন জানে যে ফেনীর ঘটনাটা এখন কোর্টে উঠলেই সেটা হয়ে যাবে। প্রতিটা ঘটনায় ম্যানুয়ালি অ্যাটর্নি জেনারেলকে বলা লাগে, ওনাকে বলা লাগে, কেন বলা লাগবে কেন রে ভাই? আপনি সেই মানুষগুলির রক্তের উপর দাঁড়িয়ে তারপরে আজকে আপনি এই চেয়ারে বসেছেন। জীবনে কোনোদিন আপনি আইন উপদেষ্টা হইতে পারতেন, জীবনে আপনি জাজ হইতে পারতেন, যে জায়গায় আপনারা আছেন ভুলে গেলেন। তো এই জন্য খারাপ লাগে ভাই। কিছু এই যে আমি যখন মানে আসিফ নজরুলকে নিয়ে যখন কথা বলি, এমনিতেই তো আসিফ নজরুলের বিরুদ্ধে যায় নাই ভাই। 5 তারিখের পর থেকে বারবার তাকে বলা হয়েছে যে স্যার আপনি এই লোকগুলি ছেড়ে দেন। আর যেই কন্ডিশনে বলেন, যে ভাই বললেন যে কোনো কন্ডিশনে পাসপোর্ট রাখবেন,
দেশে যাইতে পারবে না, এই জেলা থেকে ওই জেলায় যাইতে পারবে না, এই হাসপাতালে ভর্তি হইতে পারবে না, ওই যেই কন্ডিশন আপনার ইচ্ছা হয় এই কন্ডিশন দিয়ে আপনি জামিন দেন, তারা কোনো সমস্যা নাই। মুসলেখা লাগবে, কারোর আপনি আটক রেখে করবেন, সমস্যা নেই, করেন, যে কোনো পদ্ধতিতে জামিন দেন, মামলাই উঠায় না, জামিন তো বহু দূরের কথা। এইভাবে চলছে এই দেশ। তো আমি ইয়ের কাছে, রফিকুল ইসলাম ভাই, আপনার কাছে, আপনি আলেমদের রিপ্রেজেন্ট করবেন আজকের এই অনুষ্ঠানে, আপনাদের আসলে মানে মানে ঘুম হয় কিনা এটা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله، صدق الله مولانا العظيم। প্রিয় ভাই সাংবাদিক ইলিয়াস হোসেন, আপনাকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাই। আরো ধন্যবাদ জানাই, শুকরিয়া জ্ঞাপন করি যে আপনি আমাদেরকে কথা বলবার জন্য ডেকেছেন, আমন্ত্রণ জানিয়েছেন, সেজন্য। আমার দুই আজকের অতিথি মেহমান, তাদেরকে অভিনন্দন। আমার ভাই আসিফ আদনান এবং আব্দুল্লাহ বিন নুরুল ইসলাম সাহেব, ওনাকেও, যারা দর্শক বৃন্দ আছেন দেখতেছেন, তাদেরকেও আন্তরিক মোবারকবাদ। দেখুন, আসলে বড় আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, কষ্টের বিষয় যে আজকে 5ই আগস্টের পরেও আপনার আসিফ আদনান কিংবা আপনার ভাইয়ের মতো ব্যক্তিদেরকে আজকে মামলায় জড়ানো হচ্ছে। এই মানুষগুলো কারা? আমি যদি বলি এই মানুষগুলো কারা, বাংলাদেশে আলেম বা ইসলামপন্থীদের মধ্যে একেবারে কয়েকটা, হাতে গোনা কয়েকটা নাম বললে যে মানুষগুলো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রাণপণ রাজপথে লড়াই করেছে, একেবারে সামনের সারিতে ছিল যারা, এবং আওয়ামী লীগের হিট লিস্টে ছিল যারা, এই সমস্ত মানুষগুলোর মধ্যে এই দুইজন মানুষ অন্যতম। আরেকজনও যিনি আছেন, যার নামে মামলা দেওয়া হয়েছে, জাকারিয়া মাসুদ ভাই সম্ভবত, তো উনিও সরকার বিরোধী লোক, আওয়ামী বিরোধী লোক। কিন্তু আসিফ আদনান ভাই এবং আবরার ভাইয়ের কথা আমি একেবারে সুনির্দিষ্ট বলতে পারি যে আসিফ আদনান ভাই এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে ছিলেন। এরপরে আবরার ভাই স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে ছিলেন, স্বৈরাচার পতনের আন্দোলনে বড় ভূমিকা রেখেছেন এই মানুষগুলো। তো এই মানুষগুলো এখন 2025 সালে 5ই আগস্টের পরে জঙ্গিবাদী মামলা, কি আশ্চর্য কথাবার্তা। মানে একটা বিষয় দেখেন, মানে এদেশে জঙ্গিবাদ এই টার্ম বা এই ট্যাগটা দিয়া আপনার এক ধরনের নেম কিলিং যেটাকে বলে, মানে নির্দ্বিধায় হত্যা করতে পারো, নির্দ্বিধায় তুমি জেলে পড়তে পারো, মানে এই ট্যাগটা দিতে পারলেই সহজেই একজনকে কাবু করা যায়। কাউকে যদি থামাইতে হয় এই ট্যাগ দিয়ে দাও। এই যে হাসিনা কিংবা রয়ের যে প্ল্যানিং, এখনো সেই একই প্ল্যানিং রয়ে গেছে। এটার কারণও বলি আমি, আপনি এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, সিটিটিসি বলেন, এটিইউ বলেন, ওই যে সেট আপটা ছিল হাসিনা আমলে, রয়ের যে সেট আপটা, এটা কিন্তু এখনো পর্যন্ত ভাঙে নাই, এখনো কিন্তু সেই সেট আপই রয়ে গেছে। সেই সেট আপ থাকার কারণে দেখা যাচ্ছে যাকে মন চাচ্ছে জঙ্গি বলে দিচ্ছে। এই রিসেন্ট কয়েকদিন আগে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার যে দাবি, ওই দিন আসিফ আদনান ভাই, আমি নিজের চোখে দেখছি, এই মানুষটা আমাকে ফোন করেছেন, আমি নিজেও গিয়েছি ঢাকায়। আপনার কি পরিমাণ তীব্র গরম ছিল ওই দিন, ওই তীব্র গরমের মধ্যে ফ্লোরের মধ্যে পা রাখা যায় না, এমন অবস্থা যে জুতা সহ হাঁটতে গেলেও কষ্ট হয়, এত গরম। এবং এই আপনার রাস্তাটা এত উত্তপ্ত ছিল, সেই রাস্তার মধ্যে এই শরীর সুন্দর মানুষ, এবং মানে ওনারা তো আর গরম সহ্য করে গ্রামের মানুষের মতো কাজকর্ম করে অভ্যস্ত না। আমি গিয়ে দেখলাম যে গ্রামে ভিজে গেছে আসিফ আদনান ভাই, পড়ে আছে রাস্তার মধ্যে, চিৎকার করতেছে ব্যান ব্যান আওয়ামী লীগ, আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য এই অবস্থা। এবং কি যেই মানুষটা আন্দোলন করেছে স্বৈরাচারের বিরুদ্ধে, আমি আমার নিজের কথা বলতেছি না, এটা হয়তো আলহামদুলিল্লাহ সবাই জানে
হাসনাত আব্দুল্লাহ নিজেও ফোন করেছেন, আমি ওনার সাথে দেখা করেছি, গিয়েছি। এরা স্বীকার করে যে হুজুর আপনি মাশাআল্লাহ অনেক সরকারের বিরুদ্ধে অনেক জুলুমের শিকার হয়েছেন, আন্দোলন করেছেন, আমাদের সাথে ছিলেন। তো আমরা যে মানুষগুলো এই অবস্থায় ছিলাম, আজকে সেই মানুষগুলো, আওয়ামী লীগ চলে গেল কিন্তু আবার জঙ্গি মামলা। আল্লাহ না করুক আগামীকালকে আরো 2-4 জন আলেমের নামে, 10 জন আলেমের নামে যে জঙ্গিবাদী মামলা হবে না, এটার গ্যারান্টি কি? মানে এই খেলাটা, এই হাসিনা রেজিমের খেলাটা আজকে 5ই আগস্ট চলে যাওয়ার 1 বছর পরে, প্রায় 1 বছর পরে আবারও আমাদেরকে দেখতে হচ্ছে। আর কিছু কিছু বিষয় না বললেই না ভাই, আমাদের দেশে কিছু কিছু আলেম আছে বুঝছেন, এরা আল্লাহ মাফ করুক অন্য কেউ বিপদে পড়লে বা ঝামেলায় পড়লে আল্লাহ মাফ করুক এদেরকে আলেম বলতেও ভুল হয়, এরা খুশি হয়। আর ভিন্ন অঙ্গনের মানে তার মতাদর্শী না, একটু ভিন্ন মতাদর্শী, জিহাদকে ভালোবাসে, আল্লাহর পথে দিনকে বিজয়ী করার কথা বলে, দিন প্রতিষ্ঠার কথা বলে, এই সমস্ত মানুষগুলোকে আর আপনার অ্যাভয়েড করে চলে। এমনকি তার মতাদর্শের না হওয়ার কারণে, মানে মনে করেন তার দলের না হওয়ার কারণে সেও খুশি। আমি আমার কথাই বলি, আল্লাহ মাফ করুক, আজকে যারা আসিফ আদনান কিংবা রেজাউল করিম আবরার ভাই জঙ্গি মামলা হয়েছে এই বিষয়টাকে সিরিয়াসলি নিচ্ছেন না, তাদেরকে স্মরণ করিয়ে দিই। আমি ছোট মানুষ রফিকুল ইসলাম 2021 সালের মার্চ মাসের 28 তারিখ মোদি বিরোধী আন্দোলনে অ্যারেস্ট হয়েছিলাম। আমি 4 ঘন্টা মতিঝিল থানায় এবং পল্টন থানায় আটকে রেখে 4 ঘন্টা পর আমাকে ছেড়ে দেওয়া হয়। এর ঠিক আপনার 8 দিন পর, মানে 1 সপ্তাহ পর আবারও 6 এপ্রিল আমার বাড়ি থেকে আমাকে তুলে নিয়ে যায় র্যাব। মানে 1 সপ্তাহ ব্যবধানে 2 বার আমাকে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগ আমলে। এবং কি এদেশে অনেক বড় শায়েখ মাশায়েখ, হেফাজতের অনেক বড় নেতা, জামাতের অনেক বড় নেতা, বা এই সময় অনেক নেতা ছিল, তাদের মধ্যে আলেমদের মধ্যে প্রথম গ্রেফতার হয়েছিলাম আমি। তো আমি যখন গ্রেফতার হই, আমার এখনো স্পষ্ট মনে আছে, গাছা থানায় একজন সম্ভবত গোয়েন্দা সংস্থার কোনো কর্মকর্তা হবে, সে বলতেছিল হুজুর বলেন তো আপনাকে সর্বপ্রথম কেন গ্রেফতার করা হয়েছে। আমার তখন মানে একেবারে কোট করতেছি, আমার এখনো স্পষ্ট মনে আছে। আমি বলছি যে মানে কেন বলেন তো, মানে আমিও কৌতূহলী বশত জবাব দিলাম, আমি জানতাম ওরা কি বলবে। বলতেছে হুজুর আপনাকে দইরা আমরা একটু টাচ করতেছি, আপনাকে দইরা টাচ করে দেখতেছি যে হুজুররা কি বলে। যদি হুজুররা ওয়াল্লাহি, মানে একেবারে আল্লাহ মাফ করুক, আমার কথা বিশ্বাস করবে জানি, আপনারাও বিশ্বাস করবেন, বা যারা শুনতেছে অডিয়েন্স, দর্শক শ্রোতাও, একেবারে আমি মসজিদের মধ্যে লাইভে আছি, মসজিদে বসে, আমার মাদ্রাসা মসজিদে, মানে ওই কথাটা ওই গোয়েন্দা সংস্থার লোক বলেছিল যে হুজুর আপনাকে ধরে আমরা টাচ করছি, যদি বুঝি যে তেমন কোনো ইয়া হচ্ছে না তাইলে আমরা সবাইকে ধরব। একেবারে মানে 10 দিনের মধ্যে, একেবারে দ্রুত সময়ের মধ্যেই হেফাজতের সাংগঠনিক সম্পাদক আইজুল হক ইসলামাবাদী ভাই, এরপরে মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব, মুফতি মনির হোসেন কাসিমি, মাওলানা মামুনুল হক সাহেব, মুফতি মনির হোসেন কাসিমি, মুফতি আমির হামজা হুজুর, আরো যত আলেম উলামা আছে, একেবারে আমাকে কথাটা বলা আর 2-4 দিন পর থেকে আবার আমাকে দেখায়, প্রতিদিন 1-2 জন করে ধরে আর আমারে টিভির সামনে নিয়ে আমারে বসে বসে দেখায় যে এই যে দেখেন আজকে আরো 2টারে ধরছি। বলছিলাম না যে আপনারা 2 একটা বাস্তবতা হলো, যারা মনে করে যে এই আসিফ আদনান কিংবা রফিকুল ইসলাম মাদানী, হারুন ইজহার, মাহমুদ হাসান গুনবী বা এই জাতীয় যারা কিনা দাওয়া জিহাদের পক্ষে কথা বলে, হ্যাঁ, তো এদেরকে কোনো কিছু করে ফেললে যারা আল্লাহ মাফ করুক যে সমস্ত লোক খুশি হয়, সেই সমস্ত লোক মনে করে যে তাদেরকে ধরবে না। আরে ভাই, আমরা আমেরিকা বলেন, ভারত বলেন, এই পশ্চিমারা কিংবা ভারতের শত্রু আসিফ আদনান কিংবা রেজাউল করিম আবরার না। এই পশ্চিমারা এবং এই ভারতের শত্রু হলো ইসলাম, এই দাড়ি টুপি, এই ইসলামী মূল্যবোধ, এই ইসলামী শরিয়া, এটা হলো তাদের একটা বিরাট বড় শত্রু। এটা তাদের এজেন্ডা যে আমরা প্রথমে জঙ্গিবাদ বলে ধরবো, তারপরে মৌলবাদ বলে ধরবো, তারপরে রাজাকার বলে ধরবো, একটার পর একটা ট্যাগিং দিব আর এই ইসলামপন্থীদেরকে ধরবো। এটা তাদের প্ল্যানিং। এবং আমি যখন রিমান্ডে ছিলাম এই কথাগুলো আমি আবারও বলছি, আমাকে ঠিক এইভাবেই বলা হয়েছে যে হুজুর আপনাকে টাচ করছি দইরা, হালতটা দেখতেছি দেশের পরিস্থিতি কি হয়,
যদি উত্তপ্ত হয়ে যায় আপনাকে ছেড়ে দিব, আর যদি না হয় তাহলে আরো হুজুরদেরকে ধরে নিয়ে আসবো। তো বাস্তবতা সেটাই হয়েছে। আজকে রেজাউল করিম আবরার ভাই, আজকে আসিফ আদনান ভাই, তারা মামলার শিকার হয়েছে। ভাই আমি না বলে পারতেছি না, কষ্টের কথাগুলো একটু বলেই ফেলি। আজকে আমাকে যেদিন গ্রেফতার করা হয়, হেফাজতের একটা মিটিং হচ্ছে। নুরুল ইসলাম জিহাদি সাহেব রহমাতুল্লাহ আলী, সাবেক হেফাজতের আপনার মহাসচিব, ওনার মাদ্রাসা তালতলা, খিলগাঁও তালতলা মাদ্রাসায় একটা মিটিং হইতেছে হেফাজতের। মানে আসিফ আদনান ভাই, আব্দুল্লাহ বিন নুরুল ইসলাম, ইলিয়াস ভাই, আপনাদের সবাইকে একটু আমি আমার দিকে করতেছি, কথা শোনা যাচ্ছে কিনা। মানে এটা একেবারে খুবই সেন্সিটিভ, এবং আমি এই কথাটা কখনো বলি নাই, আজকে বলতেছি। আমি কলিজা ফাইটা গেছিল ওই দিন এই কথা শুই না। আমি তখন গ্রেফতার অবস্থায় আছি। তো ওখানে নুরুল ইসলাম জিহাদি সাহেব আছেন, আমার উস্তাদ মুফতি মনির হোসেন কাসিমি সাহেব হুজুর আছেন, আরো অনেক আলেম উলামা সেখানে ছিলেন। তো আমি যখন গ্রেফতার হয়েছি, ওই খবরটা সাথে সাথে ওই মজমায় পৌঁছাইছি। ওই মজমায় যারা এখানে ছিলেন, হেফাজতের মহাসচিব, হেফাজতের অর্থ সম্পাদক আমার উস্তাদ মুফতি মনির হোসেন কাসিমি দামাত বারকাতুহুম, বারিদারা মাদ্রাসার মুতামি, এরপরে আরেকজন ছিলেন। তো এখানে হেফাজতের একজন নেতা, নাইবে আমির, মানে নামটা বলতে যাচ্ছি না, উনি সরাসরি বলতেছে হ্যাঁ বেশি বাইরে গেছিল পোলাটা, বেশি লাফালাফি করে, হয়েছে না এখন, মানে ঠিক এই কথাটা বলছে। এবং একাধিক সাক্ষ্য প্রমাণ, আমি ওই মজলিসে থাকা একাধিক সাক্ষীর মুখে এই কথাটা শুনছি। কোথায় শুনছি? যখন আলেম ওলামারা গ্রেফতার হয়ে আমার সাথে সাক্ষাৎ হয়েছে, ওই সময় শুনে ফেলছি। এবং তখন আলহামদুলিল্লাহ উস্তাদ ছাত্রের ভালোবাসা সেটাই, মুফতি মনির হোসেন কাসিমি সাহেব ওনাকে থামাই দিছিলেন, ওই লোকটাকে থামাই দিছিলেন, হেফাজতের ওই নাইবে আমিরকে, যে আপনি এটা কি বলেন, সে ছোট মানুষ, শাসন করলে বিচার করলে আমরা করব, যা বলার আমরা বলবো। তখন মুফতি মনির হোসেন কাসিমি সাহেব হুজুর হেফাজতের মহাসচিবকে বললেন যে আপনি একটু গাজীপুর, যেহেতু রফিক কায়না রাখছে, গাজীপুর কোর্টে আমাদের হেফাজতের নেতা কর্মীদেরকে একটু পাঠান। ভাই আল্লাহর কি কুদরত, যেই নাইবে আমির আমাকে এই কথাটা বলছিল, মানে 20 দিন যাইতে পারে নাই, আল্লাহর কুদরতে তিনিও জেলখানায়, মানে তারও ধরছে। পরবর্তীতে আমি ওনাকে দেখে দেখে হাসতাম, আর যারা সেখানে মজলিসে ছিল তাদেরকে বলতাম দেখেন আল্লাহর ফাইসালাটা। উনি গোয়েন্দা সংস্থার সাথে ডিল করে চলতো, উনি তাদের সাথে মানে খুব ভালো সম্পর্ক রাখতো, এনএসআই বা বিভিন্ন সংস্থার সাথে। হ্যাঁ, আর আমাদেরকে দেখতে পারতো না, আমরা যারা সরকার বিরুদ্ধে আন্দোলন করতাম, কথা বলতাম, তাদেরকে দেখতে পারতো না। বিশেষ একটা কারণও আছে, আল্লাহ মাফ করুক, আমি ছোট মানুষ, অযোগ্য মানুষ, অনেক বড় যোগ্য আলেম বা অনেক বড় শাইখুল হাদিস বা অনেক বড় কোনো বিশারদ না, কিন্তু আমি ছোট মানুষ হওয়ার পরেও আমাকে দেশের এত মানুষ ভালোবাসে, এত মানুষ আমার প্রোগ্রামে আসে, এইগুলো অনেকের কাছে, এটা একটা ভাই বাস্তবতা বলি, আল্লাহ মাফ করুক, এটা অনেকের কাছে একটা হিংসার কারণ। মানে অনেক হুজুরদের দেখছি আমি বক্তব্যে গেলে, ভাই আমি তো কাউকে বলি না, শ্রোতারা জজবা দেখায় লাপায়া উঠে কিংবা স্লোগান ধরে। তো ওই হিংসুক যেই হুজুর কয়েকটা আছে, এরা দেখা যায় খুব রাগান্বিত হয়। তো এই লোকগুলোর মধ্যে একজন ছিলেন এই নাইবে আমির। তো ভাই কথাটা আমি বলতাম না যে ওই লোকগুলো আমাকে গ্রেফতার করার পর খুশি হয়েছে 1-2 জন, যে কি বেশি বাড়াবাড়ি করে, পোলাটা বেশি লাফালাফি করে। পরবর্তীতে আমাকে কারাগারে গিয়ে বলতেছে যে হ্যাঁ তুমি কসুর প্রধানমন্ত্রী বললা, এটা কি যায় একজন প্রধানমন্ত্রীর সাথে? আমার গিয়া মানে বাইরে তো দালালি করছেই, এরপরে আমাকে দর্শে খুশি হয়েছে, জেলখানায় গিয়ে আমার প্রশ্ন করতেছে হ্যাঁ তুমি কসুর প্রধানমন্ত্রী বললা, এটা কি যায় একজন প্রধানমন্ত্রী? আমি বলছি, আমি আল্লাহ মাফ করুক, আমি সরাসরি যেটা বলছি ওনাদেরকে এটাই বলি, আমি বলছি আমি কি আপনারা বলছি কসুর প্রধানমন্ত্রী? না, আমি কাকে বলছি? শেখ হাসিনাকে বলছি, যে আলেমদেরকে জেলখানায় দিতেছে, যে আলেমদেরকে মারতেছে, যে হেফাজতের শাপলা চত্বরে অগণিত ছাত্রদেরকে হত্যা করছে, যে বুটবিহীন নিশিরাতের বুটে নির্বাচিত হয়েছে, তারই কসুর প্রধানমন্ত্রী বললে আপনার গায়ে লাগে কেন? আমার কিন্তু ভাই এই জন্য মানে এই তথাকথিত মুরব্বী গুলো আমার দেখতে পারে না, মানে আমি এই যে চটাং চটাং একেবারে মুখের উপর কথা বলে ফেলি, তো দালালি বাটপারি আমার সামনে চলে না। তো মানে সব তো মানে আল্লাহ মাফ করুক, অধিকাংশ হলো অমুক দল তমুক দলের মুরব্বী, ইসলামিক দল, বেশিরভাগ মুরব্বী আল্লাহ মাফ করুক আমাদের দেশে হালক বলি, বেশিরভাগ হলো দালাল আর বাটপার, বেশিরভাগ মানে আকসার, মানে অল্প সংখ্যক মুষ্টিময় মুরব্বী হাতে গোনা আছে যারা কিনা
আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, কারোর সাথে আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীদের কয়েকজন আছে যারা কিনা কখনো আপোষ করেন নাই। এছাড়া বেশিরভাগ মানে এদের নাম বললে লিস্ট অনেক লম্বা হবে। মানে কথাটা অনেকটা এরকম যে লোম যদি বাঁচতে যায় কম্বল তো থাকবে না, লোম যদি বাঁচতে যায় কম্বল তো থাকবে না। এখন হুজুর আপনারা জিজ্ঞেস করি শেষ প্রশ্নটা, সেটা হচ্ছে যে মানে করণীয় কি? আপনারা আলেমরা যদি এইভাবে ধরেন, আগে আপনি যেটা আমি বললেন আপনারা আসতেছিলাম, ধরার 10 আমি দিনের আমি মধ্যে আসতেছি তাকে ধরে নিয়ে ইলিয়াস গিয়েছে, ভাই, আজকে আমি আসিফ আসতেছি। আদনানকে মনে করেন ধরলো, ধরার পরে আপনাদের মানে এই যে ওনার বিরুদ্ধে মামলাটা হলো, এটা নিয়ে যদি আপনারা অ্যাকশনে না যান, কালকে তো আপনাদের বিরুদ্ধেও সেই একই হ্যাঁ হ্যাঁ, আমার নামে যদি apply আগামী করে। দিন আল্লাহ মাফ করুক আমার নামে মামলা হবে। আল্লাহ যদি না করে, আল্লাহ না করুন, আসিফ আদনান ভাইকে অ্যারেস্ট করে। আপনি দেখেন এটা খুব একেবারে পয়েন্ট আকারে অ্যারেস্ট করা তো বউ করে ভাই, অ্যারেস্ট করা তো এইসব স্বপ্ন দেখে লাভ নাই, কিন্তু কথা হলো এই যে মামলার ভিতরে যে নাম এইটা করা, এই যে সেই একই ধরনের ষড়যন্ত্র, মানে এইটার করার পরে যদি নাকি মনে করেন আপনারা চুপ থাকেন, তাহলে তো এইভাবে আপনাদেরকে সবাইকে জড়াইতে থাকবে। এবার কনফার্ম কনফার্ম। তো ভাই আমি ইলিয়াস ভাই আমি একটু শেষ করি, জি, সেটা হলো জি। আসিফ ভাইয়ের বিষয়টা বলি। আসিফ ভাইয়ের মানে প্রথমত হলো মামলাটা দেওয়ার কারণটা ভাই তো একটা ব্যাখ্যা করছেন, আমি বলি মানে আসিফ ভাইয়ের মামলা দেওয়ার কারণ এবং আবরার ভাইয়ের মামলা দেওয়ার কারণ একটু ভিন্ন। আসিফ ভাইয়ের মামলা দেওয়ার কারণ হলো আসিফ ভাই এমন কিছু বই লিখছেন মাশাআল্লাহ, আমি কারাগারে গিয়া আগে পড়ার সুযোগ হয় নাই। হ্যাঁ, তো আমি যেমন ধরেন এই তিনজনের মধ্যে মিল কি, আমাদের যাদের দেয়া হয়েছে তাদের মধ্যে মিল কি? আমাদের মিল হলো যে হ্যাঁ আমরা ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করি, সবচেয়ে কট্টর বিরোধী বলতে পারেন আমাদেরকে, এবং আমরা বাংলাদেশের যে সেকুলার প্রগতিশীল যে অংশটা আছে, যারা বাঙালি জাতীয়তাবাদের যে শাহবাগী যে বয়ান আছে সেটাকে প্রচার করে, সেটার বিরোধিতা করি। পাশাপাশি আমরা আমেরিকান বা পাশ্চাত্যের যে অপসংস্কৃতি, জাহেলি সংস্কৃতি, সেটার বিরুদ্ধেও বলি। যেমন মনে করেন এলজিবিটি, ট্রান্সজেন্ডার, এই বিষয়গুলোর বিরুদ্ধে বলি। আমরা সবাই মানবাধিকার কমিশনের যে অফিস হচ্ছে এটার বিরুদ্ধে প্রতিবাদ করছি, সবার আগে করছি। অক্টোবরে যখন প্রতিবাদ হয়েছে সবার আগে মনে করেন যারা প্রতিবাদ করছে আমি তাদের মধ্যে ছিলাম। তো এমন একটা বিষয় হতে পারে যে মনে করেন এই পরাশক্তি আমেরিকার মতো পাওয়ার যখন রাষ্ট্রকে এসে বলে যে এই বিষয়ে তোমাদের একটু মনোযোগ দেওয়া দরকার, তো ওই কথাই তো পুরা রাষ্ট্রযন্ত্রের ভেতরে অ্যাম্পলিফাইড হয়। তো আমেরিকা এই কথা বলছে, আমেরিকাকে খুশি করতে হবে, ওই জায়গা থেকে মনে করেন কেউ আচ্ছা মামলার মধ্যে নাম ঢুকায় দাও, এই জিনিসও হইতে পারে, আল্লাহ ভালো জানে। বাকি এই জিনিসটা যদি একবার এস্টাবলিশড হয়ে যায়, আজকে এটা আসিফ আদনান হইতে পারে, রেজাউল করিম আবরার হইতে পারে, এটা পরবর্তী থেকে অন্যজন হবে। আর ওলামায়ে কেরামের ব্যাপারে যেটা, ওলামায়ে কেরাম আমাদের মাথার তাজ। আসলে গত 17 বছরের মধ্যে যেই দমন পীড়ন নির্যাতন পুরা দেশের মধ্যে চলছে, পুরা দেশেও আসলে কয়জন কথা বলতে পারছে? সেকুলারদের মধ্যে এই যে বুদ্ধিজীবী যারা ছিল, এত বড় বড় একাডেমিক টকশোতে গিয়ে এত কথা বলে, তারা কি করছে? তারা বরং আওয়ামী লীগের এই দমন পীড়ন, আয়নাঘর সবকিছুর পক্ষে বক্তব্য এই করছেন। সো ওলামায়ে কেরাম সামাজিক ভাবেও তাদের কিছু দুর্বলতা রয়ে গেছে। পাশাপাশি মনে করেন গতানুগতিক রাজনীতির জায়গাটা এমন যে এখানে যারা যান তাদের নানা ধরনের মানে কি বলা যায়, মানে মাজুরিয়াত চলে আসে, মানে তাদের জন্য নানা ধরনের অবস্টাকলস কাজ করে, কনস্ট্রেন্টস কাজ করে, এটা হয়তো বা তাদের জন্য আছে। বাকি কথা হলো যে এখন যে সমস্যা, এটা শুধুমাত্র ইসলামপন্থীদের সমস্যা না, আলেমদের সমস্যা না, আমি মনে করি এটা ওভারঅল আমাদের পুরো দেশের জন্য খুব খারাপ একটা ব্যাপার। দেখেন আওয়ামী লীগের যে অলিগার্ড ছিল, আওয়ামী লীগের যে বড় বড় হাজার হাজার কোটি টাকা যারা দিছে, যারা জুলাই গণহত্যা চলার সময় বলছে যে প্রথমত শেখ হাসিনাকে চাই, মৃত্যুর পরও শেখ হাসিনাকে চাই, মৃত্যুর পরও শেখ হাসিনার সাথে আছে, এই টাইপের কথাবার্তা যারা বলছে তাদের কাউকে ধরা হয় নাই। যে বড় বড় অফিসার গুলা ছিল বিভিন্ন বাহিনীতে, প্রশাসনে, এদের কয়জনকে বিচারের আওতায় আনা হয়েছে? গুম, খুন, নির্যাতন, আয়নাঘর যা কিছু হয়েছে এগুলোর জন্য কাদেরকে আসলে বিচারের আওতায় আনা হয়েছে? বলার মতো তেমন কিছুই আসলে হয় নাই। মনে করেন আপনাকে দেখাইতেছে বিপ্লব, আপনি বেসিক কোনো সংস্কার আসলে করতে পারেন নাই, এবং এই কারণে আগের যে ক্যারেক্টারটা ছিল ওই ক্যারেক্টারটা ফিরে আসতেছে। এবং টু দ্য এক্সটেন্ট, এটা ইরাজ ভাই আপনি আমার চেয়ে আরো ভালো জানেন এই ব্যাপারে, আপনি অনেক বেশি সোচ্চার, যে আওয়ামী লীগের যে বিচার হওয়ার কথা, আওয়ামী লীগের লোকজন যে নেওয়ার কথা, সেটাও তো হয় নাই। আপনারা জেলের কথা বলতেছেন, জেলে তো এখানে মনে করেন অনেকেই মাদারম্যান ছিলেন, আমি ছিলাম, জেলে তো আওয়ামী লীগের নেতারা ডিভিশন নিয়ে আছে, তার আরাম আয়েশের মধ্যে সেখানে আছে। এটা হলো বাস্তবতা। এবং গোপালগঞ্জে তারা কি করছে আপনারা দেখছেন। সো এগুলা কিন্তু আলটিমেটলি থামানো হইতেছে না, এগুলার ব্যাপারে কোনো কিছু নেওয়া হচ্ছে না, বরং রাষ্ট্র আগের চরিত্রে ফেরত যাচ্ছে এবং এসে প্রথমে সবসময় ইসলামপন্থীদেরই ধরবে।